আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতায় বড় ধরনের জঙ্গিবাদ থেকে রক্ষা পেয়েছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সজাগ থাকার আহ্বান। স্থানীয় দ্বন্দ্বের জেরে দক্ষিণ চট্টগ্রাম ও ঝিনাইদহে বিএনপির কর্মী সভায় দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর, আহত অন্তত 25। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে খুলনাঞ্চলে বারবার ঘটছে ট্রলারডুবি, অকালে ছড়ছে প্রাণ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ন্ত্রণের আশ্বাস। মৌলভীবাজারে ধান কাটা শুরু হলেও চিটা বেশি হয় বিপাকে কৃষক, দুষছেন কৃষি বিভাগকে। অতিবৃষ্টিকে কারণ বললেন কৃষি কর্মকর্তা। এবং চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু বাগানে ঝরে পড়ছে আম, প্রতিষেধক দিয়েও মিলছে না প্রতিকার। চিন্তিত না হওয়ার পরামর্শ ফল গবেষকদের। বাংলার সময় সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি ফয়সাল মোর্শেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের অনেক দেশ যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে। এদেশের গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় বড় বড় জঙ্গি হামলা থেকে জনগণের জানমাল রক্ষা করা সম্ভব হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এছাড়া গুচ্ছগ্রাম প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে কোনো গৃহহারা মানুষ থাকবে না। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকার গুচ্ছগ্রাম প্রকল্প গ্রহণ করে। বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেশের 60টি জেলার 11টি গুচ্ছগ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের অসহায় মানুষদের ঠিকানা দেবে। এর জন্য গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত থাকবে। আমাদের এটাই লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষের গৃহহারা থাকবে না, প্রতিটি মানুষের একটা ঠিকানার ব্যবস্থা আমরা করে দেব। সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এরপর দুপুরে গণভবনে ভিডিও কনফারেন্সে জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগের 13টি জেলায় 19.5 লাখের বেশি বিভিন্ন পেশার মানুষ যোগ দেয়। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় দেশে বড় ধরনের জঙ্গি হামলা থেকে জনগণের জানমাল রক্ষা করা সম্ভব হয়েছে। সন্ত্রাসী জঙ্গি তারা নানা ধরনের ঘটনা ঘটাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমাদের গোয়েন্দা সংস্থা সেই তথ্যগুলি দিতে পেরেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সঙ্গে সেগুলি ধরতে পেরেছে বলে আমরা অনেক বড় বড় বিপদ থেকে দেশের মানুষের জানমাল বাঁচাতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে যুক্ত হওয়া এক ইমামের বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী 2013 সালে শাপলা চত্বরে সহিংসতায় যুক্ত না থাকলে কাউকে অহেতুক হয়রানি না করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। শাপলা চত্বরে যদি টাঙ্গাইল থেকে কেউ না এসে থাকে তো অহেতুক যেন কেউ মামলার শিকার না হন, আমরা এই বিষয়টা তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। হত্যা, সন্ত্রাস ইসলাম সমর্থন করে না উল্লেখ করে জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আত্মঘাতী কোনো পথে যেন না যায় সে বিষয়ে আপনারা অবশ্যই সজাগ থাকবেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে দক্ষিণ জেলা বিএনপির কর্মী সভায় দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। দুপুরে পটিয়ার হল টুডে কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কর্মী সভার শুরুতেই মঞ্চ থেকে কোনো নেতার নামে স্লোগান না দিতে সমর্থকদের প্রতি নির্দেশ দেওয়া হয়, কিন্তু দক্ষিণ জেলা সহ সভাপতির নামে তার সমর্থকরা স্লোগান দিতে শুরু করে। একসময় অন্যান্যরা তাদের বাধা দিলে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে নিজেদের মধ্যে হট্টগোল, চেয়ার ছোঁড়াছুড়ি ও সংঘর্ষ হয়। এতে সভাস্থলের অন্তত 10 জন আহত হয়। এদিকে ঝিনাইদহে বিএনপির প্রতিনিধির সভায় দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর চালানো হয়। সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিনের উপস্থিতিতে শুরু হয় জেলা বিএনপির প্রতিনিধি সভা। দাওয়াত না পাওয়ায় শৈলকুপা উপজেলার বিএনপির 17 নেতা ও তার সমর্থকরা অনুষ্ঠানে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এ সময় অন্য পক্ষের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। পরে ইটপাটকেল নিক্ষেপ করে কমিউনিটি সেন্টারের জানালার কাচ ভেঙে ফেলে তারা। এতে আহত 15 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাংলার সময়ে আরো থাকছে চাকরির দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ। ছাত্রলীগের এ দাবি অযৌক্তিক বলছেন ভিসি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে খাদ্য ও চিকিৎসা সেবা সহ সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। আর বিএনপির চেয়ারপারসন শুধু ঢাকায় বসে বিভ্রান্তিকর বক্তৃতা বিবৃতি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে সুনামগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ শেষে এই মন্তব্য করেন তিনি। যতক্ষণ পর্যন্ত মানুষের দুঃখ কষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় খাবার সরবরাহ করা হবে। 128টা মেডিকেল টিম কাজ করছে। যখন যে প্রয়োজন রোগের জন্য চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, এছাড়াও পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বাত্মকভাবে মেডিকেল টিম নেমে পড়বে মানুষকে সাহায্য করার জন্য। যারা বক্তৃতা দেয় তারা ঢাকায় বসে বক্তৃতা দিচ্ছে, কিন্তু আজকে আমাদের সরকার দেখেন সবাই এসছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী শুরু সবাই এসছে, আর খালেদা জিয়া ঢাকায় বসে বিবৃতি দেয়। বন্যা দুর্গতদের জন্য ভিজিএফ কার্ডের আওতায় সিলেটে 6000 ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নাজমান আরা খানম। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রাহাত আনোয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের 6000 ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে 38 কেজি চাল ও 500 টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যা দুর্গতদের পুনর্বাসনে সিলেট বিভাগে 2,30,000 বিশেষ ভিজিএফ কার্ডে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে নেত্রকোনার মদনপুরে সরকারি চাল বিতরণে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এলাকাবাসী জানান, বন্যা দুর্গত হওয়ায় নেত্রকোনার ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ করা হচ্ছে। তবে মদন উপজেলার ফতেপুর ও সদর ইউনিয়নে তালিকা তৈরিতে স্বজনপ্রীতির অভিযোগ ক্ষতিগ্রস্তদের। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের তৈরি করা তালিকায় অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের নাম রাখা হয়নি। তবে ইউপি চেয়ারম্যানের দাবি, প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমার 30 টাকা কাজ করছে, ওনারা কাজ দিতে না। আর সেই অতি বলি এখনো দিতেছে না, কেন দিতে না, মাল বলে আইছে না। যারা আইছে উপস্থিতি এর কার্ড হইতেছে না, যারা না আইছে এর কার্ড হইতেছে। আমার ইউনিয়নে 5000 ফ্যামিলি ক্ষতিগ্রস্ত। আর এখন যে বর্তমান যে সরকার, উনি আমাদেরকে দিয়েছেন 1000 ফ্যামিলির। চাহিদা অনুযায়ী আমাদের প্রাপ্তি অনেক স্বল্প, সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা সেই বিষয়টা অবহিত করেছি। মৌলভীবাজারে হাওরের অপেক্ষাকৃত উঁচু জমির ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। তবে চিটার পরিমাণ বেশি হয় বিপাকে পড়েছেন তারা। তাদের অভিযোগ, কৃষি বিভাগের পরামর্শে গুটি সার ও কীটনাশক ব্যবহার ফলনের এই বিপর্যয়। তবে অভিযোগ অস্বীকার করে অতিবৃষ্টির কারণে পরাগায়ন ব্যাহত হয়েছে বলে দাবি করেন উপজেলা কৃষি কর্মকর্তা। মৌলভীবাজার প্রতিনিধি শাহ ওলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওরের অপেক্ষাকৃত উঁচু জমির ধান কাটছেন কৃষকেরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়া এই ফসলটুকুই তাদের শেষ সম্বল। তাই কষ্টের ফসল ঘরে তুলতে সারিবদ্ধভাবে কাস্তে হাতে নেমে পড়েছেন জমিতে। তবে ধানের চেয়ে চিটার পরিমাণ বেশি হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা।
তাদের অভিযোগ, কৃষি বিভাগের পরামর্শে গুটি সার ও কীটনাশক ব্যবহার করায় ফলনে বিপর্যয় দেখা দিয়েছে। ধান বারোইয়া ধান হাঁস পড়ছে না, ধান দেখা যায় খালি মরা। কৃষি কর্মকর্তা হলে তারা কইছিল ভিটামিন দিতাম, ভিটামিন দিছি, গুটি ইউরিয়া সার দিতাম, গুটি ইউরিয়া সার দিছি, তারা সবই করছি। এখন দেখা যায় অধিকাংশ চুষা। ওই যে ধানটা মরছে, কোনো কিছু খাওয়ার উপায় নাই, কোনটায় মরছে কোনটা না মরছে এটা ধরার কোনো উপায় নেই। কৃষি কর্মকর্তার যে নজরদারি কম থাকার কারণে এটা সমস্যা আইছে, কারণ তারা যে ঠিকমতো নজরদারি করলে আমরা এরকম সমস্যা আইতো না। অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, অতিবৃষ্টির কারণে পরাগায়ন ব্যাহত হওয়ায় চিটার পরিমাণ কিছুটা বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং পাহাড়ি ঢলের কারণে পরাগায়নের সময় ব্যাহত হয়েছে, যার কারণে এবছর ধানের মধ্যে চিটার মাত্রা একটু বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা ক্রপ কাটিং এর মাধ্যমে দেখেছি। তবে কৃষকরা সারের বিরুদ্ধে যে অভিযোগ করছে, সার দেওয়ার কারণে এই চিটা বৃদ্ধি পেয়েছে, এই অভিযোগ সত্যি নয়। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর মৌলভীবাজার জেলায় 53,426 হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এর মধ্যে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়ে গেছে 20,000 হেক্টর জমির ধান। সময় সংবাদ, মৌলভীবাজার। কিছু অতি উৎসাহী কর্মকর্তা কর্মচারীর ভুল পরামর্শে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুপুরে জয়পুরহাট আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রত্যেকটা সরকারে কিছু অতি উৎসাহী কর্মী, কিছু অতি উৎসাহী কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু সরকারকে ভুল পরামর্শ দিয়ে জনগণের স্বার্থের বিরোধী করছে। আইনের শাসনের বিরোধিতা, আইনের শাসনের পরিপন্থী সুপারিশ করছে। এটা দেশের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর, সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। আপনার এই সরকার কিন্তু এতে গিয়া বদনাম হচ্ছে। চাকরির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক AKM নুরুন নবীকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর থেকে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। সকালে উপাচার্য প্রশাসনিক ভবনে কাজে যোগ দেওয়ার পরই ছাত্রলীগ কর্মীরা তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন। এ সময় চাকরির দাবিতে স্লোগান দেওয়া হয়। ছাত্রলীগ কর্মীদের দাবি, উপাচার্য বিভিন্ন সময় তাদের চাকরির আশ্বাস দিয়ে আসছিল। এরপর কয়েক দফায় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ছাত্রলীগের কেউই সুযোগ পায়নি। এ অবস্থায় তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে উপাচার্য বলছেন, ছাত্রলীগের এ দাবি অযৌক্তিক। সোশ্যাল সায়েন্স ইউনিটের একটা মিটিং করছিলাম সকল শিক্ষককে নিয়ে। এই সময় এরা ঢুকেছে, তো ঢুকে বলে যে আমাদের চাকরি দিতে হবে, সেই আমি এইভাবে আসলে কি চাকরি হয়? তো ঠিক আছে, আমি কথা বলবো, আমার 3টা ফ্যাকাল্টির মিটিং আছে, 4টার সময় কথা বলবো। স্যার আমরা 4টা পর্যন্ত এখানে বসে থাকবো। ছাত্রলীগের ইমেজটা ভালো হবে না, খারাপ বলে, কারণ বহু জায়গায় এই চাকরির জন্য তোমরা করেছো, এগুলো কিন্তু শেষে নেগেটিভ ফল হয়েছে। সেই নেগেটিভ ফলটা না হয় তোমাদের সাথে ডিসকাস করবো বলেছি। বাংলা সময়ে আরো থাকছে, বিচার না পেয়ে গাজীপুরে ট্রেনের নিচে বাবা মেয়ের আত্মহত্যার ঘটনায় আরেক আসামি গ্রেফতার, তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন। এবং বরিশালে 12 বছরের এক পথশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা করা হয়েছে। অভিযোগ, অন্য পথশিশুদের জড়িত সন্দেহে আটক 3। অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপারের কারণেই খুলনাঞ্চলে বারবার ঘটছে ট্রলার ডুবির ঘটনা। এসব ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন, এমনিতে সারা বছর নদ নদীগুলোতে প্রবল স্রোতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় তাদের। তার উপর অতিরিক্ত যাত্রী বোঝাই করলে দুর্ঘটনার সংখ্যাটা আরো বেড়ে যায়। তরিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন আবুল বাশার। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে গত 28 মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলার ডুবিতে 19 জনের প্রাণহানির ঘটনা ছিল খুলনা অঞ্চলের সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা। এ নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ছোট ছোট নৌ দুর্ঘটনায় প্রায় নিহতের ঘটনা ঘটে। শুধু পানগুছি নদী নয়, খুলনার রূপসা, ভৈরব, কাজীবাছা, ঝপঝপিয়া ও চুনকুড়ি সহ খুলনা অঞ্চলের এরকম প্রায় 30টি নদীতে ট্রলার যোগে যাত্রী পারাপার হয়ে থাকে। প্রায় প্রতিটি নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই ঘটনার সংখ্যাটা আরো বেড়ে যায়। যেখানে 10 জনের ক্যাপাসিটি, সে জায়গা দ্বিগুণ নিচ্ছে। এরা প্রশাসনের
ছত্রছা হয় বা যারা ঘাট মালিক তাদের ছত্রছা হয়। অতিরিক্ত লোক ট্রলার উঠানো হয়, যার করে বিভিন্ন বিপদ আপদ ঘটে। এর সমাধান কর্তৃপক্ষ যারা আছেন ট্রলারের লিমিটেড একটা লোক পারাপার হবে সেটার ব্যবস্থা করবেন। প্রতিটি ট্রলারে 20 জন করে যাত্রী বহনের কথা থাকলেও 30 থেকে 40 বা এর বেশি যাত্রী বহন করে থাকে ট্রলার চালকরা। অতিরিক্ত দুই চারজন যদি লাফাইল বা ওরা ছাত্র ফালাই ফুলে ওরা বারণ দিল, এরা শোনে না। আমরা নিয়ম মতো লোক নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যাত্রীগুলো পিছনে যায় না, সামনে থাকে, ওই জন্য দেখা যাচ্ছে ট্রলারটা অতিরিক্ত লোড। এই অবস্থায় খুলনা জেলা প্রশাসক আশ্বাস দিলেন, ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। জলযান কোনোটার মধ্যে যেন অতিরিক্ত তার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির অতিরিক্ত যাত্রী যেন সে বহন করতে না পারে সেই বিষয়ে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এক পরিসংখ্যান অনুযায়ী খুলনা অঞ্চলের নদ নদীতে প্রতি বছর প্রায় অর্ধশতাধিক ট্রলার ডুবির ঘটনা ঘটে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ছোট ছোট আমের গুটিতে ভরে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো। গাছের ডালে ডালে ঝুলে থাকা নানা জাতের আম বড় হওয়ার সাথে সাথে যেন বাস্তবতায় রূপ নিচ্ছে জেলার আমবাগান মালিকদের স্বপ্ন। তবে সম্প্রতি বেশ কিছু বাগানে আম ঝরে যাওয়ার সমস্যায় চিন্তিত তারা। প্রতিষেধক দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে এবার মুকুল বেশ ভালো হলেও মৌসুমের শুরুতে দুদফা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার শিবগঞ্জ উপজেলার কিছু আমবাগান। তবে সার্বিকভাবে ফলন আশাব্যঞ্জক। ল্যাংড়া, খিরসা, গোপালভোগ, মোহনভোগ, আশিনা ও ফজলি সহ নানা জাতের সুমিষ্ট সব আম ঝুলছে গাছে। ভালো ফলনের আশায় দিনরাত পরিচর্যা চালিয়ে গেলেও সম্প্রতি বেশ কিছু বাগানে দেখা দিয়েছে আম ঝরে যাওয়া সমস্যা। কোনো প্রতিষেধক দিয়েও সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন বাগান মালিকরা। 3 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে গেছে, 1 ভাগ আছে। কি কারণে যে ঝরতে আসে এটা বুঝতে পারছি না আমরা। কৃষি বিভাগ এসে কোনো খোঁজ খবর নেয় না। যাহা কিছু করণীয় ছিল এটা আমরা আর করার শেষ রাখিনি। সমস্যা বুঝতে না পারলেও কীটনাশক ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বিভিন্ন সার ও কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। ওরা যেটা বলে যে এটা নিয়ে যাও, এ কোম্পানি ভালো, ওইটাই নিয়ে যাই, কিন্তু তাও কোনো কাজ হচ্ছে না। ওষুধ কোম্পানির অনেক কিছু ব্যবহার করেছি, কিন্তু আমরা কোনোটাতে ফল পাচ্ছি না। আম ঝরা সমস্যাকে ন্যাচারাল ড্রপিং উল্লেখ করে চিন্তিত না হওয়ার পরামর্শ এই ফল গবেষকের। প্রচুর পরিমাণে গুটি হয়েছে, গাছ তার সাধ্যমতো যতটুকু সে খাবার দিতে পারবে ততটুকু রেখে বাকিটুকু সে ঝরিয়ে ফেলবে। এবং আপনার এই ন্যাচারাল ড্রপিংটা প্রত্যেকটা জাতের ক্ষেত্রে 40 থেকে 42 দিন পর্যন্ত চলতে থাকে। ভালো ফলন পেতে বিশেষ কোনো সমস্যা না থাকলে বাগানে মাত্রাতিরিক্ত কীটনাশক, সার বা প্রতিষেধক প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এই ফল বিজ্ঞানী। সারের ডিলার অথবা কীটনাশকের ডিলার এদের সঙ্গে পরামর্শ অনুযায়ী হয়তো দেখা যাচ্ছে 8 থেকে 10 বার এই পর্যন্ত স্প্রে করে ফেলছে, যার কারণে তাদের উৎপাদন খরচ বাড়ছে, প্লাস হচ্ছে আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হচ্ছে। কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের মতে আবহাওয়া জনিত কারণে কিছুটা ব্যাহত হলেও গত বছরের চেয়ে ফলন কম হবে না। গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছিল 2,40,000 মেট্রিক টন। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। গাজীপুরে বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মেয়েকে নিয়ে বাবার প্রাণ দেওয়ার ঘটনার মামলায় শহীদ নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শ্রীপুরের কামারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ঘটনায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে নিহতদের বাড়ি ও শ্রীপুরের ঘটনাস্থল পরিদর্শনে যান তদন্ত কমিটির প্রতিনিধি দল। এ সময় তারা হযরত আলীর স্ত্রী এবং স্থানীয়দের সাথে কথা বলেন। এর আগে গত সোমবার স্থানীয় মেম্বার আবুল হোসেন সহ 5 জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়। আবুল হোসেন ও শহীদ সহ এ নিয়ে মামলার 2 আসামিকে গ্রেফতার করল পুলিশ। মামলার প্রধান আসামি ফারুক সহ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। 8 বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেও কোনো বিচার না পেয়ে গত 29 এপ্রিল শ্রীপুর রেল স্টেশনে ট্রেনের নিচে মেয়েকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন হযরত আলী। এই ঘটনার প্রেক্ষিতে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। তদন্ত করে দেখছি, কিছু ক্লু পাওয়া গেছে, প্রত্যেকটি সাইটে আমরা দেখব। যেটা পেয়েছি এটা এই মুহূর্তে বলা যাবে না, আমরা তদন্তের স্বার্থে আমরা এটি এখন বলবো না, আমরা পরে বলবো। বরিশালে কলাগাছে ঝুলন্ত অবস্থায় ইমন নামে এক পথশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিচিত অন্য পথশিশুরা।
তবে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুর নবীর তোলা ছবি ও ফিরদাউস সোহাগের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার সকালে বরিশালের ভাটারখাল এলাকায় একটি ভাঙাড়ি দোকানের পেছন থেকে কলা গাছে ঝুলন্ত অবস্থায় 12 বছর বয়সী ইমন নামে এক পথশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিচিত অন্য পথশিশুরা। সবাই চেনে ওই ছেলেটা অনেক ভর্দ আসলে, মানে কোর সাথে বাজাইতে না, কিছু করতে না, ও মাল আইনে মাল ব্যস্তে যাইতে গিয়া এই সেন্টারে যাই ভাত মুন খাই দিয়ে আইতে, মানে আমাদের সাথে কোনো জীবনে বেয়াদ বিক্রি করে না, আর আমাদের সাথে জীবনে কিছু করেও না। এরকম ভাবে নিজে মরতে পারে না, অন্য কেউ দিয়ে মারা হয়েছে। আর এই জায়গায় একটা ছিঁড়া জায়গা, এতটুকু একটা জামা ছিঁড়া আছে, তো হেতেই বোঝা যায় ওরে মারা হয়েছে। অপরাজেয় বাংলাদেশ নামে একটি এনজিওর নাইট শেল্টারে থাকতো পথশিশু ইমন। সেখান থেকে শহরের হালিম শাহের দোকানে ভাঙাড়ি সরবরাহ করতো সে। ওর সাথে একটা লোক আইসে, ওরা নেতে ওরা নিয়ে যাইবে গিয়া, ও ছেলেটা আর কালকে জানে, কালকে আইসে, আসার পরে ও ছেলেটা জানে সারা রাত ওর লগে ঘুরছে, কিন্তু ওই ঘোরার পরে সকালবেলা আবার ওই ছেলেটাই আমার বাসা সন্ধান পাঠাইছে, আমার দলের পোলা মরিয়ে রয়েছে। এটি আসলে আত্মহত্যা না হত্যা আমি জানি না, তবে যাই হোক না কেন এর একটি সুষ্ঠু তদন্ত হোক, এটা আমি অবশ্যই প্রত্যাশা করি। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। ডেড বডিটি আমরা সুরতহাল রিপোর্ট করেছি এবং তাকে আমরা মর্গে নিয়ে গেছি, তার পোস্টমর্টম হবে এবং পোস্টমর্টমের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা এটি হত্যা না আত্মহত্যা আমরা নিশ্চিত হব এবং আমাদের আইনগত ব্যবস্থা সেভাবেই গৃহীত হবে। গত বছরের 8 জুলাই সে বরিশালের অপরাজেয় নাইট শেল্টারে প্রথম আশ্রয় গ্রহণ করে। তার বাড়ি নোয়াখালীতে। সময় সংবাদ, বরিশাল। নারায়ণগঞ্জের 2500-এ ছিনতাইকারীর ছুরিকাঘাতে নসিমন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নসিমন চালক মোহাম্মদ ডালিম প্রতিদিনের মতো মাছ ব্যবসায়ীদের নিয়ে 2500 থেকে গাউছিয়া যাচ্ছিলেন। ভোরে জাওগড়া এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে 12,000 টাকা নিয়ে পালিয়ে যায় তারা। আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেয়ার পর ডালিমের মৃত্যু হয়। এই ঘটনায় আহত অপর এক মাছ ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। ওনারে ধরছে আর 2-3 জনকে ধরছে আর কি, তো গুরুতর ভাবে আঘাত করছে। পিছনে একটা গাড়ি ছিল না, ওনারা নিয়ে আইছে আর কি, নিয়ে আইসে আমাদের 8000 উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে হসপিটালটা, ওটা ভর্তি করাইছে। ভর্তি করানোর কিছুক্ষণ পরই আপনার ওনাকে ঢাকা মেডিকেলে পাঠাই দিচ্ছে আর কি। নারায়ণগঞ্জে 90 জেএমবির সারওয়ার তামিম গ্রুপের 2 সদস্যকে আটক করেছে র্যাব। গতরাতে রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও কুমিল্লা থেকে 90 জেএমবির সারওয়ার তামিম গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় তারা। এ সময় একই গ্রুপের সদস্য কায়ুম ও সেলিমকে আটক করা হয়। অস্বাস্থ্যকর ও বিএসটিআই এর অনুমোদনহীন খাবার পরিবেশনের দায়ে সিলেটের 5 ভাই রেস্টুরেন্টকে 35,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নগরীর জল্লারপাড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিএসটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে 5 ভাই রেস্টুরেন্টকে 20,000 টাকা এবং বিএসটিআই এর অনুমোদনহীন দই বিক্রির দায়ে আরও 15,000 টাকা জরিমানা করা হয়। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সকালে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় অংশ নেন গণমাধ্যম কর্মীরা। দিবসটি উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এছাড়া ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বাংলাদেশ সহ সারা বিশ্বে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শরীয়তপুর ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। সকালে শরীয়তপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গেলে
পুলিশের বাধার মুখে পড়ে। এর সময় তারা মিছিল করার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গাইবান্ধায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি দাস বেকারি মোড় এলাকায় গেলে বাধা দেয় পুলিশ। জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে জব্দ প্রায় 4 কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে শহরের সিমেন্ট প্রকল্প মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় বিজিবি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে মাদক চোরাচালান প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। প্রতিকূল আবহাওয়া ও রোগবালাইয়ের কারণে চলতি বছর জামালপুরে আলু চাষে বিপর্যয় দেখা দিয়েছে। কৃষি বিভাগ থেকে যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে তা নিম্নমানের বলে অভিযোগ কৃষকদের। চলতি মৌসুমে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার 350 একর জমিতে কৃষকরা আলু চাষ করেছেন। তবে প্রতিকূল আবহাওয়া ও গাছে লেট ব্লাইট রোগের সংক্রমণের কারণে নষ্ট হয়ে যায় আলু। সদর উপজেলার জামতলী ব্লকের 23 একর জমিতে আলুর ফলন অর্ধেকে নেমে এসেছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। এ অবস্থায় তাদের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এবছর জেলায় 1720 টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2 নম্বর বীজ দিছে এবং যে টাকা পয়সা যে অর্থ সার দিয়েছে প্রয়োগ করছে, এই সারের কোনো কাজ হয় নাই। সরকারে যদি আমাদের ন্যায্য দাম দেয় তাহলে কোন রকম ভাবে আমাদের হয়তো চালানটা উঠতে পারে। বিএডিসি যদি আমরা দয়া করে কিছু সাহায্য করে বা কিছু বাড়াই দেয় তাহলে আমরা এবার বাঁচব। মূল্য বৃদ্ধির ব্যাপারে চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছে ওই সংস্থার সর্বোচ্চ ব্যক্তি। আশা করি চাষিদের ইনশাল্লাহ লাভই হবে। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতায় বড় ধরনের জঙ্গিবাদ থেকে রক্ষা পেয়েছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সজাগ থাকার আহ্বান। স্থানীয় দ্বন্দ্বের জেরে দক্ষিণ চট্টগ্রাম ও ঝিনাইদহে বিএনপির কর্মী সভায় দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর, আহত অন্তত 25। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে খুলনাঞ্চলে বারবার ঘটছে ট্রলার ডুবি, অকালে ঝরছে প্রাণ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ন্ত্রণের আশ্বাস। মৌলভীবাজারে ধান কাটা শুরু হলেও চিটা বেশি হওয়ায় বিপাকে কৃষক। দুশ্চিন্তা কৃষি বিভাগকে অতিবৃষ্টিকেই কারণ বললেন কৃষি কর্মকর্তা। এবং চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু বাগানে ঝরে পড়ছে আম। প্রতিষেধক দিয়েও মিলছে না প্রতিকার। চিন্তিত না হওয়ার পরামর্শ ফল গবেষকদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতেন। SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।